আয়াত, আয়াত, কোথায় তুমি? গগনবিদারী চিৎকার করতে করতে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো আরবান। ঘুম ভেঙে পাশে আয়াতকে না দেখে ওর বুকের ভেতরটা মুহূর্তেই খাঁ করে উঠছিল। এক অজানা আশঙ্কায় তার হৃৎস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। কাল রাতে শাওরিয়ারের সেই ধূর্ত চেহারা আর জঙ্গলের বিপদ সব মিলিয়ে আরবান এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারছিল না। আমি এখানে আরবান। উল্টো দিকে জঙ্গল ঘেঁষা ছোট্ট একটা বাগানে পাথরের বেঞ্চে বসে থাকা আয়াত চমকে উঠল। সে বৃদ্ধা মহিলার পাশে বসে কৌতূহল নিয়ে দেখছিল কিভাবে বুনো ফল থেকে এক বিশেষ ধরনের ভেষজ রস বের করা হয়। আরবানের চিৎকার শুনে সে দ্রুত উঠে দাঁড়িয়ে জবাব দিল, আমি এখানে আরবান। ভোরের নরম আলো ওর সেই মায়াবী স্নিগ্ধ মুখটা দেখে আরবানের মনে হলো সে যেন মরুভূমিতে হারানো শীতল জল খুঁজে পেয়েছে। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে দীর্ঘ এক প্রশ্বাসের সাথে নিজেকে শান্ত করে ধীর পায়ে এগিয়ে গেল। ঘুম থেকে উঠেছ কখন? আমায় না বলে কেন বের হলে? আয়াত চিবুক নামিয়ে চুলে হাত খোপা করতে করতে মুচকি হেসে বলল, কিছুক্ষণ আগে আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকেনি। আরবান কিছুক্ষণ মুগ্ধ চোখে আয়াতের হাতের আঙুলের সঞ্চালন দেখল। ওর এলোমেলো হয়ে থাকা রূপ যেন সকালের সূর্যকেও হার মানাচ্ছে। আরবানের মনে এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি হলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এখানে বসো, আমি একটু আসছি। বলেই আরবান সামনের দিকে হাঁটা দিল। আয়াত অবাক হয়ে পেছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছেন? আমি এখানে একা থাকবো না, আমিও যাব। আরবান থামলো না। হাঁটতে হাঁটতেই গম্ভীর স্বরে বলল, তোমাকে এখন সাথে নিতে পারবো না আয়াত। অনেকটা পথ হাঁটতে হবে ফোনের নেটওয়ার্ক খোঁজার জন্য। ফারহানকে কল দিয়ে লোকেশন পাঠাতে হবে, গাড়ি নিয়ে আসতে বলতে হবে ওকে। আয়াত এবার জেদ ধরে দাঁড়িয়ে গেল। আপনাকে কে নিতে বলেছে? আমার কি পা নেই? আমি কি হাঁটতে পারি না? আমি একাই যেতে পারবো। আপনার অযথা সাহায্যের দরকার নেই আমার। আরবান গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মেয়েটার জেদ হিমালয়ের চেয়েও উঁচু। সে ফিরে তাকিয়ে দেখলো আয়াত কুড়িয়ে কুড়িয়ে তার দিকে আসার চেষ্টা করছে। কাল রাতে কাঁটা বিঁধে পায়ের পাতা যে ফুলে লাল হয়ে আছে তা বোধহয় এই একগুঁয়ে মেয়েটার খেয়াল নেই। আরবান বৃদ্ধা মহিলার থেকে বিদায় নিয়ে আবার হাঁটা শুরু করলো। আয়াত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই লোকটা সত্যিই চলে যাচ্ছে? একবার সে নিজে অভিমানে বলেছে সে হাঁটতে পারবে, আর অমনি তাকে একা ফেলে চলে গেল। কাল রাতের সেই আগলে রাখা সব কি অভিনয় ছিল? কিন্তু তার ভাবনার রেশ কাটবার আগেই সে অনুভব করল তার শরীরটা মাটি থেকে শূন্যে ভেসে উঠল। আরবান নিমিষেই ফিরে এসে তাকে পাঁজা কোলা করে কোলে তুলে নিয়েছে। আয়াত হকচকিয়ে বলল, কি করছেন? নামান আমায়, বললাম না আমি হাঁটতে পারবো। আরবানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে আয়াতকে আরো নিবিড়ভাবে বুকের সাথে চেপে ধরে হাঁটতে শুরু করলো। বলুন, মনে মনে আমাকে কতগুলো গালি দিলেন? আয়াত মুখ ঘুরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, দেইনি, তবে আপনি সত্যিই একজন নিষ্ঠুর পুরুষ। আপনি নিজে তো তার চেয়েও বড় নিষ্ঠুর, মিসেস। আরবানের তপ্ত নিঃশ্বাস আয়াতের কপালে আছড়ে পড়ল। আয়াত অপ্রস্তুত হয়ে বলল, আমি কেন নিষ্ঠুর হব? কাল রাতে সাপের ভয়ে এই কাটা পা নিয়েই আমাকে একাই ফেলে ছুটতে চেয়েছিলেন। সেটা কি ভুলে গেছেন? আপনি যে বড্ড সুবিধাবাদী তা কালই প্রমাণ হয়ে গেছে। প্রয়োজনে নিজের স্বামীকে সাপের মুখে ঠেলে দেওয়ার চিন্তা যে করতে পারে সে তো বিশ্ব সুন্দরী নিষ্ঠুর। কথাটা মনে পড়তেই আয়াত চুপসে গেল। লজ্জায় আরবানের শার্টের কলারটা খামচে ধরে তার বুকে মুখ গুজে নিচু করে রইল সে। আরবান ফোনে নেটওয়ার্ক চেক করতে করতে বনের সরু রাস্তা ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই একটা নীল জলের ছোট্ট নদী বয়ে যাচ্ছে নজরে এলো। নদীর ধারের একটা উঁচু জায়গায় সামান্য নেটওয়ার্ক আসতেই আরবান আয়াতকে নদীর ধারের একটা ছোট্ট কাঠের বেঞ্চে বসিয়ে দিল। তুমি এখানে বসো, আমি দূরে গিয়ে কলটা সেরে আসি। এখানে নেটওয়ার্ক কিছুটা আসছে। আরবান কিছুটা দূরে গিয়ে ফারহানকে ডায়াল করলো।
ওপাশ থেকে ফারহানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। এবি, কোথায় তুই? কাল রাতে একটা অস্পষ্ট মেসেজ পাঠিয়ে উধাও হয়ে গেলি। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। শান্ত হ, সব ঠিক আছে। গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর নেটওয়ার্ক ছিল না। আরবান নিচু স্বরে জিজ্ঞেস করলো, ওগুলো কোথায়? পেয়েছিস একটাকেও? সবগুলোকেই পেয়েছি। ওরা যখন আয়াতের পিছু নিয়েছিল তখন আন্টির পাঠানো লোক ওদের ধরে ফেলেছে। আমার মনে হয় আন্টি তোদের উপর সবসময় নজর রাখছিলেন। আরবান আর কথা বাড়ালো না, শুধু বলল, তুই এখনই ব্যাকওয়ার্ডস রোডের শেষ মাথায় চলে আয়। আয়াত আমার সাথে আছে, তাই সাবধান। ফারহানের সাথে কথা শেষ করে আরবান পেছনে ফিরল। দেখলো আয়াত চোখ বন্ধ করে নদীর শীতল বাতাস অনুভব করছে। ওর ঠোঁটের কোণে ঝুলে আছে এক চিলতে তৃপ্তির হাসি। সূর্যের আলোয় ওর ঠোঁটের নিচে ছোট্ট কালো তিলটা যেন পাল্লা দিয়ে চমকাচ্ছে। আরবানের মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য বুঝি এই একটা বিন্দুতে এসে থমকে গেছে। আরবান ধীর পদে এসে আয়াতের পাশে বসলো। হঠাৎ বলে উঠল, তোমার ঘুম বড্ড বেপরোয়া আয়াত। আয়াত চোখ খুলে তাকালো, অবাক হয়ে বলল, মানে? ঘুমের ঘোরে যেভাবে হাত পা ছুড়ছিলে, আমার তো মনে হয় কয়েকটা পাঁজরের হাড় ভেঙে গেছে। শেষ রাতে যে লাথিটা দিয়েছিলে, ওটা কি প্রপার প্ল্যানিং ছিল? একদম মেইন পয়েন্টে হিট করতে চেয়েছিলে বুঝি? আয়াত প্রথমে হতভম্ব হয়ে গেল, কিন্তু আরবানের গম্ভীর মুখে এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আপনার প্রাপ্য ছিল ওটা। কাল রাতে সাপ আর অ্যানাকন্ডার গল্প শুনিয়ে আমাকে ভয় দেখানোর শাস্তি। সারা দিনরাত আমায় যা জ্বালান, ঘুমে অন্তত তার শোধ নিতে হবে। হাসি থামিয়ে আয়াত হঠাৎ গম্ভীর হয়ে গেল। নদীর শান্ত জলের দিকে তাকিয়ে হুট করেই প্রশ্ন করে বসলো, আরবান, আপনি কি আমাকে ভালোবাসেন? চারপাশটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। আরবান নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার চোয়াল শক্ত হয়ে এলো। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে মাত্র একটি শব্দ উচ্চারণ করলো, না। আয়াতের হাসিমাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আরবানের দিকে তাকালো, কিন্তু আরবান তখনও অন্যমনস্ক হয়ে পানির দিকে তাকিয়ে আছে। ওর এই এক শব্দের উত্তরটা আয়াতের বুকের বাম পাশে বিষাক্ত তীরের মতো বিঁধল। আয়াত প্রথমে ভ্রু কুঁচকে কিছুক্ষণ আরবানের নিষ্ক্রিয় মুখটা পড়ার চেষ্টা করলো। লোকটা অদ্ভুত। কাল রাতে অতি নাটকীয়ভাবে অধিকার নিয়ে কথা বলল, আগলে রাখলো, আর এখন স্রেফ এক শব্দে সব অস্বীকার করে দিল। সে আরবানের চোখের দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে প্রশ্ন করল, তাহলে কাল রাতে কেন বলেছিলেন আমি শুধু আপনার? কেন আমাকে অধিকার নিয়ে জ্ঞান দিচ্ছিলেন? এমনি। আরবানের সংক্ষিপ্ত এবং নিষ্প্রিয় জবাব। আয়াত এবার হুট করেই শব্দ করে হেসে ফেলল। ওর খিলখিল হাসির শব্দে নদীর তীরের নিস্তব্ধতা ভেঙে গেল। আরবান ভ্রু কুঁচকে তাকালো, হাসছো কেন? এমনি। আজ খুব হাসতে ভালো লাগছে। কেন যেন মনে হচ্ছে আমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জানেন আরবান, আপনি যখন না বলেন তখন আপনার চোখগুলো অন্য কথা বলে। আপনি বড্ড খারাপ অভিনেতা। আরবান কোনো কথা বলল না। সে পাশ থেকে একটা নীল বুনো ঘাসফুল ছিঁড়ে আনমনে আয়াতের কানে গুঁজে দিল। ফুলটা গোজার সময় ওর হাতের স্পর্শ আয়াতের গলার কাছে লাগতেই আয়াত শিউরে উঠল। ঠিক সেই সময় বাতাসের ঝাপটায় আয়াতের শাড়িটা একটু সরে গিয়ে কোমরের অনাবৃত অংশ দৃশ্যমান হতেই আরবানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে খুব সাবধানে, প্রায় মালিকানা সুলভ ভঙ্গিতে আঁচলটা টেনে দিয়ে জায়গাটা ঢেকে দিল। আয়াত বড্ড অবাক হচ্ছিল আজ আরবানের আচরণে। এক অদ্ভুত শান্ত রূপ তার। আজ সে আয়াতের সাথে কোনো ফ্ল্যাটিং করছে না, এমনকি অহেতুক ঝগড়াও করছে না। শান্ত, শীতল এবং মোহনীয়। আয়াত নদীর টলটলে জলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরভান, আমি যদি হুট করে এই নদীতে ঝাঁপ দেই, আপনি কি আমায় বাঁচাবেন? না। আরভান যথারীতি জবাব দিল, সত্যিই ঝাঁপ দেবো তাহলে? রাস্তায় চলো আয়াত, ফারহান চলে আসবে এক্ষুনি, দেরি করার সময় নেই। আরবান নিরাসক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। যেতে নিলে আয়াত ঝট করে ওর হাতটা ধরে ফেলল। কি হয়েছে আরবান?
আপনি কি আমার উপর রেগে আছেন? আরবান এক মুহূর্ত স্থির থেকে হেঁয়ালি করে বলল, রাগ করার মতো গুরুত্ব কি আমি তোমাকে দিই মিসেস? আমি শুধু সময়ের হিসেব মেলাচ্ছি। আর আবেগ? ওগুলো ব্যবসায়ীদের জন্য বিলাসিতা। আমি স্রেফ হিসাব নিকাশে বিশ্বাসী। আয়াত দমে না গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরবানের চোখের গভীরে চোখ রেখে বলল, আরবান, আমি যদি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলি, তবে কি আমি খুব বড় কোনো ভুল করে ফেলবো? আরবান কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর খুব গম্ভীর স্বরে বলল, অনেক বড় ভুল হবে আয়াত। সবচেয়ে ভয়ঙ্করতম সুন্দর ভুল হবে এটা। সুন্দর হলেও ভুল তো ভুলই হবে, তাই না? আমি সেই ভুলের মাসুল দিতে রাজি। আরবান আয়াতের হাতটা আলতো করে ছাড়িয়ে দিয়ে সামনে হাঁটা শুরু করলো। ফিরে যাওয়ার সময় হয়েছে। ফারহান এসে গেছে হয়তো। আরবান আরবান পেছন ফিরে তাকালো। বিরক্তি আর ক্লান্তির সংমিশ্রণে বলল, আজ তোমার হয়েছেটা কি আয়াত? কেন বারবার এত প্রশ্ন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই এক নরম কোমল শরীর ঝড়ের গতিতে আরবানের প্রশস্ত বাহু ডোরে আছড়ে পড়ল। ছোট্ট দুটো হাত দিয়ে সে আরবানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরবান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওর হাত দুটো কয়েক সেকেন্ড শূন্যে ঝুলে রইল। আয়াতের উষ্ণ নিঃশ্বাস ওর বুকের উপর আছড়ে পড়েছে। আয়াত, এসব কি হচ্ছে? আয়াতের কণ্ঠস্বর আবেগে বুঝে এলো। আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম ভুল হিসেবে কবুল করে নিলাম, মিস্টার আরবান চৌধুরী। এখন আপনি চাইলে অভিনয় করতে পারেন, কিন্তু সরাতে পারবেন না। আয়াত, উল্টোপাল্টা কি খেয়ে এসেছো ওই বুড়ির কাছ থেকে? মাথা ঠিক আছে তোমার? আরবান ওকে ছাড়ানোর চেষ্টা করলেও আয়াত আরো শক্ত করে জড়িয়ে ধরল। আয়াত আরো মুখটা আরবানের বুকের মাঝে আরো গভীর করে গুজে দিয়ে বলল, আপনিই তো বলেছিলেন অধিকার ছিনিয়ে নিতে। আজ আমি আপনাকে আমার অধিকার করে নিলাম। আজ থেকে আপনি আমার। আমি আপনার জীবনটাকে নরক করে দেব। আবার সেই নরক জীবনে ছায়ার মতো আপনার পাশে আমিই থাকব। আপনি চাইলেও আর পালাতে পারবেন না। আয়াতের এমন নিঃশর্ত সমর্পণে আরবানের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে ধীর লয়ে আয়াতকে দুই হাতে জড়িয়ে ধরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, কি খাইয়েছে তোমাকে ওই মহিলা? এত সাহস কোথায় পেলে? মহিলা কিচ্ছু খাওয়ায়নি। আপনি নিজেই তো আস্ত একটা নেশা, মস্ত বড় এক নষ্ট পুরুষ। আপনি যা খাইয়েছেন। আয়াত থেমে গেল। হুম, বলুন মিসেস, আমি আপনাকে কি খাইয়েছি? এখনো পর্যন্ত তো ভালো করে একটা চুমুও খাওয়াতে পারলাম না। আরবানের কণ্ঠে এবার সেই পরিচিত দুষ্টুমি ফিরে এলো। ধুর, সরুন তো। আয়াত লজ্জা পেয়ে সরে যেতে চাইলেও আরবান এবার ওকে ছাড়ল না। কোমরের বাঁধন আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। এত কিছুর পরেও আমায় কেন ভালোবাসো আয়াত? আমি তো তোমার চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারিনি। সে তো আর ভালোবাসেনি আরভান, হয়ে গেছে। লোকে বলে না, ভালোবাসা যায় না, বরং নিজের অজান্তেই তা অস্তিত্বে মিশে যায়। আয়াত ওর বুকের ধুকপুকুনি অনুভব করতে করতে বলল, আরভান আয়াতের চোখের গভীরে এক টুকরো মাদকতা নিয়ে ওর মুখটা নিজের হাতের আজলায় আগলে নিল। আরভান ফিসফিস করে বলল, আয়াত, যদি কোনোদিন আমি হারিয়ে যাই, তবুও কি এই অধিকার দাবি করবে? আপনাকে কোনো দিন হারাতে দিব না আরভান। আরভান খুব নিচু স্বরে বলল, তুমি কি জানো আয়াত, এই মুহূর্তে তোমাকে না ছুলে আমি হয়তো মরেই যাব। তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাচ্ছ। আয়াত নিমিষে চোখ বুজে নিল। দুজনের উষ্ণ নিঃশ্বাস যখন একে অপরের ঠোঁট স্পর্শ করতে উদ্যত, ঠিক তখনই আস্তা গফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোরা রাস্তাঘাটে এসব কি শুরু করেছিস? ছি ছি ছি, আমার মতো সিঙ্গেল মানুষের সামনে লজ্জা করে না তোদের? আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একটা বউ পাগল, আরেকটা স্বামী পাগল, মাঝখানে আমি কি নিরামিষাশী? আয়াত লজ্জায় আরবানের বুকের আড়ালে মুখ লুকালো। আরবান বিরক্তি নিয়ে চোখ বন্ধ করল। ফারহান কিছুটা দূরে দাঁড়িয়ে চোখে হাত দিয়ে আঙুলের ফাঁক দিয়ে সব দেখছে।
আরবান বিড়বিড় করে বলল, হারামজাদা আসার আর সময় পেল না। জীবনের প্রথম রোমান্টিক মোমেন্টটা জাহান্নামে দিল। ফারহান এবার জোর গলায় বলল, এবি, এভাবে গালি দিবি না। আয়াতকে আমি বোন ডেকেছি। বড় ভাই এখনো সিঙ্গেল। সেখানে ছোট বোনকে আমি এই লম্পট স্বামীর সাথে একা নির্জনে ছাড়বো না। আয়াত, ওকে ছেড়ে চলে আসো। আগে তোমার স্বামী আমার জন্য একটা সুন্দর বউ খুঁজে আনবে, তারপর সে আমার বোনকে পাবে। তার আগে নো রোম্যান্স, অনলি ডিস্টেন্স। আরবান আয়াতকে আগলে রেখেই ফারহানের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফারহান, তুই যদি আর 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে না যাস, তবে আমি তোকে এই নদীতে চুবিয়ে মারবো। আর তোকে এখান থেকে হেঁটে মেলবোর্নে পাঠাবো। মনে রাখিস। গাড়ি কোথায়? ফারহান হাসতে হাসতে বলল, গাড়ি রেডি স্যার, কিন্তু আগে ডিস্টেন্স মেনটেন করুন। আরবান মুচকি হেসে আয়াতের কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ঝামেলা এটা। সবকিছুতে শুধু ব্যাঘাত ঘটায়। বাকিটা বাড়িতে গিয়ে সুদে আসলে উসুল করব মিসেস। তৈরি থাকো।